ওয়েলকাম টু এক্সাম বাংলা আরআরবি এনটিপিসি জিকে জিএস সাজেস্টিভ রিভিশন ক্লাস। 15 দিনে আমরা 1000-এরও বেশি জিকে জিএস এর কোশ্চেন কমপ্লিট করার টার্গেট নিয়েছি এবং সেই টার্গেট কমপ্লিট করার উদ্দেশ্যেই আমরা এগিয়ে চলেছি। আজকে আরআরবি এনটিপিসি জিকে জিএস ক্লাসের 14 নম্বর ক্লাস। ইতিমধ্যেই আমরা 13টা ক্লাস কমপ্লিট করে নিয়েছি এবং প্রত্যেকটা কোশ্চেনই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। টপিক ওয়াইজ বিভিন্ন যে কোশ্চেন গুলো ছিল প্রত্যেকটা কোশ্চেন আরআরবি এনটিপিসি, রেলওয়ে গ্রুপ ডি, আরপিএফ জুনিয়র ইঞ্জিনিয়ার, এসএসসি সিজিএল, সিএইচএসএল, এমটিএস সহ বিভিন্ন কেন্দ্রীয় সরকারের প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া, এমনকি বাকি যে কোশ্চেন গুলো সেগুলো টিসিএস প্যাটার্নে। 1000+ জেনারেল অ্যাওয়ারনেস। আমাদের টার্গেট তোমরা যেন 40-এর মধ্যে 40ই কোশ্চেন স্কোর করতে পারো, অ্যান্সার করতে পারো প্রতিদিন সকাল 7টায়। এবং এই ক্লাস পিডিএফ তোমরা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পাবে। এর জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হবে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, ভারতের কোন রাজ্যে ভারতের কোন রাজ্যে বিদ্যাসাগর সেতু অবস্থিত? বিহার, পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড। প্রথমেই বলে রাখি এই ক্লাসটা রেকর্ডেড ক্লাস। লাইভ ক্লাসে অনেকে বলছো যে স্যার লাইভ ক্লাসে অনেকটা সময় নষ্ট হয়, তার জন্য রেকর্ডেড ক্লাস দিচ্ছি। আহ, এবং শুধুমাত্র জিকে জিএস এর ক্লাস দেওয়া হচ্ছে এমনটা নয়, আমরা কারেন্ট অ্যাফেয়ার্স এরও কোশ্চেন করিয়ে দেব, যেগুলো আরআরবি এনটিপিসি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সঠিক উত্তর সবাই দিয়েছো, কারণ সবার জানা উচিত বিদ্যাসাগর সেতু কোথায় অবস্থিত, যেহেতু তোমরা পশ্চিমবঙ্গে বাস করো, কারণ পশ্চিমবঙ্গেই বিদ্যাসাগর সেতু রয়েছে। বিদ্যাসাগর সেতু হচ্ছে পশ্চিমবঙ্গের হুগলি নদীর উপর একটি বিখ্যাত সেতু, যা কলকাতা এবং হাওড়াকে যুক্ত করে। কোন শহরে মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়াম অবস্থিত? দুয়ের দাগের উত্তর দাও দেখি, কারা কারা সঠিক উত্তর দিতে পারো। মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়াম দিল্লি, লখনৌ, কলকাতা, মুম্বাই। সঠিক উত্তর কি হবে দুয়ের দাগে? দেখবো সঠিক উত্তর অপশন এ, দিল্লি। এটি দিল্লিতে অবস্থিত এবং এটা একটা গুরুত্বপূর্ণ ক্রীড়া কেন্দ্র। পরের প্রশ্ন, কোন রাজ্যে পবন হাংস হেলিকপ্টার পরিষেবা প্রদান করে? পবন হাংস একটা কোম্পানির নাম, ঠিক আছে? কোন রাজ্যে এই পবন হংস কোম্পানি হেলিকপ্টার পরিষেবা প্রধানত প্রদান করে? জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড, উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যসমূহ, উপরের সবগুলো। সঠিক উত্তর হবে উপরের সবগুলো, ঠিক আছে? অর্থাৎ জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড এবং উত্তর পূর্ব রাজ্যসমূহ, ঠিক আছে? প্রত্যেকটা রাজ্যেই কিন্তু এই পবন হাংস হেলিকপ্টার পরিষেবা প্রদান করে। পুষ্কর মেলা কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? পুষ্কর মেলা, দেখি চারের দাগের প্রশ্ন। চারের দাগের প্রশ্নের সঠিক উত্তর দেবে কে দেখি? গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা। চারের দাগের পুষ্কর মেলা সঠিক উত্তর হবে বি, রাজস্থান। যারা বি উত্তর দিয়েছো প্রত্যেকেই সঠিক। পুষ্কর মেলা রাজস্থান রাজ্যের আজমেরে অনুষ্ঠিত একটি বিখ্যাত পশুর মেলা। মাইকেল জ্যাকসন কিসের জন্য বিখ্যাত ছিলেন? মাইকেল জ্যাকসন কিসের জন্য বিখ্যাত ছিলেন? আশা করি সবাই পারবে। পাঁচের দাগের কোশ্চেন, দেখি সঠিক উত্তর অপশন এ, পপ সঙ্গীত এবং নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন। লাবণী কোন রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে কোনো কোশ্চেনই কম ইম্পর্টেন্ট নয়, প্রত্যেকটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লাবণী কোন রাজ্যের নৃত্য? গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান নাকি মধ্যপ্রদেশ? সঠিক উত্তর মহারাষ্ট্র। উস্তাদ আলাউদ্দিন খান উস্তাদ আলাউদ্দিন খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? এটা আর্ট এন্ড কালচার থেকে একটা কোশ্চেন, আর্ট এন্ড কালচার থেকে কিন্তু কোশ্চেন আসবে। আর্ট এন্ড কালচারের কোশ্চেন, সাতের দাগে উস্তাদ আলাউদ্দিন খান। দেখি কারা কারা সঠিক উত্তর দিতে পারো। সঠিক উত্তর হবে অপশন বি, সরোদ।
উস্তাদ আলাউদ্দিন খান একজন বিখ্যাত ভারতীয় সরোদ বাদক এবং সঙ্গীতজ্ঞ। নেক্সট দেখো ৮ দাগে, কোণারক সূর্য মন্দির কোন রাজ্যে অবস্থিত? কোণারক সূর্য মন্দির কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড। কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে ওড়িশা। তোমাদেরকে জানিয়ে রাখি গুরুত্বপূর্ণ আপডেট, এক্সাম বাংলা পাবলিকেশনের কারেন্ট অ্যাফেয়ার্স 365 বইটির 2026 লেটেস্ট এডিশন পাবলিশ হয়ে গেছে। এই বইটা আরআরবি, এনটিপিসি, গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট, গ্রুপ ডি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ডব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি সহ সমস্ত রাজ্য ও কেন্দ্রীয় সরকারের চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। এই বইটা অ্যামাজন, ফ্লিপকার্টে অ্যাভেলেবেল আছে। এক্সাম বাংলা পাবলিকেশনের ওয়েবসাইট থেকে তোমরা অর্ডার করতে পারবে। এই যে দেখো এক্সাম বাংলা পাবলিকেশনের ওয়েবসাইট, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। 100 টাকা দিয়ে তোমরা বইটা কিনতে পারবে। 100 টাকা দিয়ে, 100 টাকা দিয়ে তোমরা বইটা কিনতে পারবে এবং এই বইটা তোমার নিয়ারেস্ট বুক স্টল থেকেও তোমরা অর্ডার দিতে পারবে। কলকাতা কলেজ স্ট্রিটে কিন্তু জয়শ্রী কম্পিটিটিভ আমাদের কেন্দ্রীয় বিক্রেতা। তোমার যে কোনো নিয়ারেস্ট বুক স্টলে গিয়ে এই বইটা যদি না পাও, পেয়ে যাবে গ্যারান্টেড। যদি না পাও বইটার ছবি দেখাবে, অর্ডার দিলে ওনারা আনিয়ে দেবেন। একদম বেস্ট বুক পশ্চিমবঙ্গের বাজারে এই মুহূর্তে, একদম লেটেস্ট বই, এই মুহূর্তের লেটেস্ট বই। এত সাম্প্রতিক বই এখনো পর্যন্ত নেই মার্কেটে, একদম লেটেস্ট বই। বইটার মধ্যে যেভাবে কন্টেন্ট সাজানো রয়েছে, 208 পৃষ্ঠার বই, 100 টাকা মূল্যে, এমআরপি 100 টাকা, বুঝতে পারছো? এমআরপি 100 টাকা। অনলাইনে কিনলে তোমাকে 100 টাকাই দিতে হবে, কিন্তু যদি তুমি দোকান থেকে কেনো তাহলে 70 টাকা, 75 টাকায় বইটা পেয়ে যাবে। মানে ভাবতে পারছো? স্বল্প মূল্যে। আমরা চাইছি এই বইটা যেন পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রামে, যে ছেলেটা মানে আলাদা করে প্রতি মাসে ম্যাগাজিন কিনতে পারে না 30 টাকা 40 টাকা দিয়ে, প্রতি মাসে পত্রিকা কিনতে পারে না, সে যেন এই বইটা অ্যাফোর্ড করতে পারে, তার জন্যই এই দামটা রাখা হয়েছে। ওকে, একদম লেটেস্ট আপডেটেড ভার্সন। নেক্সট 9 দাগের প্রশ্ন, প্রথম বৌদ্ধ সঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্রথম বৌদ্ধ সঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 9 দাগে কি হবে দেখি? সঠিক উত্তর রাজগৃহ। প্রথম বৌদ্ধ সঙ্গীতি বুদ্ধের মৃত্যুর পর রাজগৃহে অনুষ্ঠিত হয়েছিল। 10এর প্রশ্ন দেখো, ঔরঙ্গজেব তার শাসন আমলে কোন কর পুনরায় আরোপ করেন? কোন কর পুনরায় আরোপ করেন? কি হবে সঠিক উত্তর? জিজিয়া। এক্সপ্লেনেশনটা দেখো, তোমরা আগেও জেনেছো, এটা নিয়ে আলোচনা করেছি অলরেডি। আকবর জিজিয়া করটাকে বাতিল করেছিলেন, কিন্তু ঔরঙ্গজেব পরে এই জিজিয়াটাকে আবার পুনরায় চালু করেন, মনে রাখবে। পরের প্রশ্ন, তাজমহল নির্মাণে ব্যবহৃত সাদা মার্বেল কোথা থেকে আনা হয়েছিল? আরআরবি, এনটিপিসি, সিবিটি 2 তে এই প্রশ্নটা এসছে। দেখি সঠিক উত্তর কারা করতে পারো। সঠিক উত্তর কারা করতে পারো? 11। তাজমহল নির্মাণে ব্যবহৃত সাদা মার্বেল কোথা থেকে আনা হয়েছিল? অপশন এ রাজস্থানের মকরানা, অপশন বি আগ্রার দাউলতপুর দাউলতপুর, সি তে দিল্লির রেড হিলস, ডি তে কাশ্মীর। দেখি সঠিক উত্তর কারা কারা দিলে। সঠিক উত্তর হবে রাজস্থানের মকরানা। যারা অপশন এ দিয়েছো প্রত্যেকেই সঠিক। তাজমহলে ব্যবহৃত মার্বেল মকরানা খনি থেকে আনা হয়েছিল, যা আজও বিশ্বের অন্যতম সেরা মার্বেলের উৎস। নেক্সট দেখো, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, শিবাজি কোথায় মুঘলদের হাতে বন্দী হন? শিবাজি কোথায় মুঘলদের হাতে বন্দী হন? 12 দাগের প্রশ্ন, কারা পারবে দেখি সঠিক উত্তর কে দেয়। অপশন এ তে রয়েছে আগ্রা, অপশন বি তে রয়েছে পুনে, অপশন সি তে রয়েছে মিরজ, অপশন ডি তে রয়েছে লাহোর। সঠিক উত্তর হবে আগ্রা। শিবাজি আগ্রায় মুঘল দরবারে গিয়ে বন্দী হন। ঔরঙ্গজেব শিবাজিকে আমন্ত্রণ করেছিলেন আগ্রায়,
ঠিক আছে? সম্ভবত যতদূর আমার মনে পড়ছে একটা আহ, বিশেষ অনুষ্ঠান, বিয়ে বাড়ি বা এরকম একটা কিছু বিশেষ অনুষ্ঠানে শিবাজিকে ডাকা হয়েছিল ঔরঙ্গজেবের তরফ থেকে। তারপরে সেখানে গিয়েই তাকে বন্দি, মানে সেখানেই তাকে বন্দি করা হয়। পরবর্তীতে তিনি সেখান থেকে পালিয়ে যান। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ইন্ডিকা গ্রন্থের লেখক কে? কতবার পরীক্ষায় এসছে কোনো হিসাব নেই। ইন্ডিকা গ্রন্থের লেখক কে? কৌটিল্য, মেঘাস্তিনিস, হিউয়েন সাং, ফাহিয়ান। সঠিক উত্তর হবে মেঘাস্তিনিস। ইন্ডিকা গ্রন্থটি গ্রিক রাষ্ট্রদূত মেঘাস্তিনিস রচনা করেছিলেন, যিনি চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে এসেছিলেন। তোমরা যারা আরআরবি এনটিপিসি পরীক্ষার সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছে, হতে পারে গ্রাজুয়েট লেভেল, হতে পারে আন্ডার গ্রাজুয়েট লেভেল, আমরা এই যে 15 দিনের মধ্যে 1000 কোশ্চেনের টার্গেট নিয়েছি জেনারেল অ্যাওয়ারনেস এর জিকে জিএস পার্টটা, সেটা তো আমরা কমপ্লিট করবই। তারপরে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব, যেগুলো তোমার আরআরবি এনটিপিসির জন্য ইম্পর্টেন্ট। কিন্তু তারপরে তোমাদেরকে অনেকটা সময় দিতে হবে, কারণ আমরা পরপর করে পিডিএফ গুলোকে রেডি করে তোমাদেরকে গ্রুপে প্রোভাইড করছি ক্লাস পিডিএফ। কিন্তু তোমরা একসঙ্গে যদি এই 1000 কোশ্চেন এবং আরো এক্সট্রা 500 কোশ্চেন, টোটাল 1500 কোশ্চেনের সাজেস্টিভ পিডিএফ পেতে চাও, তাহলে তোমাকে অবশ্যই কালেক্ট করতে হবে আরআরবি এনটিপিসি জিকে জিএস লাস্ট মিনিট সাজেশন। ওকে, এই বইটাতে এই যে 1000 কোশ্চেন আমরা আলোচনা করছি সেগুলো তো রয়েছেই, তা বাদে আরো এক্সট্রা 500 রয়েছে। পিডিএফ এর একটা মূল্য রয়েছে, সামান্য মূল্য, মাত্র 99 টাকা। কারণ দেখো আমাদের টিম রেডি করে এই পিডিএফ গুলো। এর মানে এটা নয় যে এই 99 টাকা দিয়ে দিলে মানে আমাদের অনেক কিছু বিজনেস হয়ে যাবে, এমনটা না। কিন্তু এই 99 টাকা মূল্যটা তুমি পেমেন্ট করলে তুমি এর গুরুত্বটা বুঝতে পারবে। একই সাথে আমাদের টিমরাও কিন্তু একটু ফিনান্সিয়ালি একটা পজিটিভ জায়গায় পৌঁছতে পারবে। সব দিক থেকে বিচার করে এই পিডিএফটার মূল্য রয়েছে 99। যারা ইন্টারেস্টেড, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। এবং ইন্টারেস্টেড কিন্তু ভাবছো যে কতটা কি আছে না আছে, তারা প্রথমে এই চ্যানেলে যাও, চ্যানেলের মধ্যে গিয়ে এই ভিডিওটা দেখো, এই যে লাস্ট মিনিট সাজেশন, এই ভিডিওটা তোমরা দেখো। এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পেরে যাবে যে কন্টেন্টটা কি রয়েছে, আদৌ কি সত্যি এনটিপিসির জন্য কাজে লাগবে। যারা রেগুলার ক্লাস করছো প্রত্যেকেই জানো যে কেমন কি কোয়ালিটি দেওয়া হচ্ছে। তারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে হ্যাঁ ভাই, আমার কন্টেন্ট ঠিক আছে, লাস্ট মিনিট প্র্যাকটিস করার জন্য পারফেক্ট। এবং সব থেকে যেটা বড় কথা, এই যে তোমাদেরকে যেমন কোশ্চেন আলোচনা করছি না, যেমন কোশ্চেন, তারপরে অপশন, তারপরে তোমার উত্তর দেওয়া রয়েছে, তারপরে এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে, এইভাবেই রয়েছে। এটা কিসের সুবিধা, কেন সুবিধা? যদি শেষে একসঙ্গে উত্তর দেওয়া হতো ও দাগ নম্বর দিয়ে টেবিল আকারে, সেক্ষেত্রে তোমাকে খুঁজতে যেতে হতো পিডিএফ এ। একবার 1 পৃষ্ঠার কোশ্চেন দেখছো, শেষে 10 পৃষ্ঠায় গিয়ে উত্তর খুঁজছো। এটা শেষ মুহূর্তের জন্য পারফেক্ট সিস্টেম নয়। তার জন্য পর পর করে সাজানো আছে, তোমাদের রিভিশন করতে কোনো রূপ অসুবিধা হবে না। যারা ইন্টারেস্টেড, ডেসক্রিপশনে লিংক আছে, চেক আউট করে নাও। পরের প্রশ্ন দেখো, তৃতীয় বৌদ্ধ সংহিতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তৃতীয় বৌদ্ধ সংহিতি, এ দেখো, প্রথম বৌদ্ধ সংহিতি, দ্বিতীয় বৌদ্ধ সংহিতি, তৃতীয় বৌদ্ধ সংহিতি, এগুলো প্রত্যেকটা কোশ্চেনই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অপশন সি, পাটলিপুত্র। তৃতীয় বৌদ্ধ সংহিতি সম্রাট অশোকের পৃষ্ঠপোষকতায় পাটলিপুত্রে 250 খ্রিস্টপূর্বাব্দে অনুষ্ঠিত হয়েছিল। 15 কোশ্চেন দেখো, ভারত ছাড়ো আন্দোলনের সূচনা কবে হয়েছিল? ভারত ছাড়ো আন্দোলনের সূচনা কবে হয়েছিল? 1942-এর 8ই আগস্ট, 1942-এর 9ই আগস্ট, 1943-এর 8ই আগস্ট, 1943-এর 9ই আগস্ট। সঠিক উত্তর হবে অপশন এ, 1942 সালের 8ই আগস্ট। ওকে, দেখো, ভারত ছাড়ো আন্দোলনের সূচনা হচ্ছে 1942-এর 8ই আগস্ট। আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? আর্য সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়, নাকি স্বামী দয়ানন্দ সরস্বতী, নাকি দেবেন্দ্রনাথ ঠাকুর, নাকি
কেশবচন্দ্র সেন। ১৬ দাগের উত্তর দাও। ১৬ দাগের উত্তর দাও দেখি। আমি জানি না, আমি এই মুহূর্তে ভিডিওটা রেকর্ড করছি প্রায় রাত্রি 12:30। হয়তো রাত্রে কিছু বাইরে কুকুর ডাকছে, তোমরা হয়তো শব্দ শুনতে পাচ্ছ। অনেকে ভাবছো হয়তো যে এত রাতে স্যার মানে ভিডিও রেকর্ড করছেন। হ্যাঁ, এত রাতেই করছি। আমি টাইমটা ল্যাপটপে তোমাদেরকে দেখিয়ে দেবো ক্লাসটা শেষ হওয়ার পরে, দিলে তোমরাও বুঝতে পারবে যে আমরা তোমাদের জন্য কতটা খাটছি। আমাদের টিম তো কি করছে আমি মানে আমি নিজে বলে বোঝাতে পারবো না। ঠিক আছে, দেখি সঠিক উত্তর কারা কারা দিলে। সঠিক উত্তর হবে অপশন বি, স্বামী দয়ানন্দ সরস্বতী। যারা অপশন বি দিয়েছো প্রত্যেকেই সঠিক। সালটা দেখে নাও, 1875 সালে স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। 17, ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন? ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন? সঠিক উত্তর দেখি, লর্ড মাউন্টব্যাটেন। লর্ড মাউন্টব্যাটেন ছিলেন ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয়। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন 1947 সালে। ভারতীয় স্বাধীনতা আইন ছিল তার প্রশাসনের অধীনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে 1947 সালের ভারতের স্বাধীনতা আইন লর্ড মাউন্টব্যাটেনের সময় হয়েছিল। সেই সময়কালে তিনি করেছেন, এবং এই কোশ্চেনটা অলরেডি আমরা আগেই আলোচনা করে নিয়েছি অন্য আরেকটা ক্লাসে। 18, হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল? হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল? 18 কোশ্চেন, দেখি কারা সঠিক উত্তর দিতে পারে। 18, সঠিক উত্তর হবে কনৌজ। হর্ষবর্ধন ছিলেন পুষ্যবতী রাজবংশের একজন রাজা। পুষ্যবতী রাজবংশের একজন রাজা, তার রাজধানী ছিল কনৌজ। হুমায়ুনের সমাধি কোথায় অবস্থিত? আগ্রাতে, দিল্লিতে, লাহোরে নাকি কাবুলে? সঠিক উত্তর হয়ে যাবে 19-এর, কি হবে? অফকোর্স দিল্লিতে। এবং এটি একটি মুঘল স্থাপত্যের সুন্দর উদাহরণ। 19-এর দাগে যারা অপশন বি বলেছো প্রত্যেকেই সঠিক। 20-এর দাগে ডান্ডি মার্চ কবে শুরু হয়েছিল? দেখি, এ বি সি ডি 4টা অপশন রয়েছে, কারা সঠিক উত্তর দিতে পারো। 20-এর দাগে ডান্ডি মার্চ কবে শুরু হয়েছিল? দেখি 20-এর দাগে সঠিক উত্তর হবে অপশন এ। অপশন এ 1930 সালে 12ই মার্চ। 1930 সালের 12ই মার্চ। যারা অপশন এ বলেছো প্রত্যেকেই ঠিক। 1930 সালের 12ই মার্চ গান্ধীজির নেতৃত্বে সবরমতী আশ্রম থেকে এটি শুরু হয়েছিল। ওকে, নেক্সট, ভারতে মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা, ভারতে মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা কাকে মনে করা হয়? কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, গিয়াসউদ্দিন বলবন, আলাউদ্দিন খলজি। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ, কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন আইবককে ভারতে মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা হিসেবে মনে করা হয়, যিনি দিল্লির সুলতানি প্রথম সুলতান ছিলেন। 22-এর প্রশ্ন দেখো, কোন দিল্লি সুলতান কৃষিভিত্তিক মাপ ও ওজনের মান নির্ধারণ করেন? সবার জানা উচিত এটা। সঠিক উত্তর হবে আলাউদ্দিন খলজি। 23-এর দাগের প্রশ্ন একটা দেখো, 23 সায়েন্সের প্রশ্ন, ইম্পর্টেন্ট। গামা রশ্মি আসলে কি? চার্জ যুক্ত কণা, ভরযুক্ত কণা, উচ্চ শক্তি সম্পন্ন তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, নাকি অপশন ডি তে রয়েছে নিউক্লিয়াসের অংশ? 23-এর দাগের উত্তর দাও দেখি, কারা সঠিক উত্তর পারো। 23, সঠিক উত্তর হবে অপশন সি, উচ্চ শক্তি সম্পন্ন তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। বলছে গামা রশ্মি তেজস্ক্রিয় ক্ষয়ের সময় নিউক্লিয়াস থেকে নির্গত উচ্চ শক্তি সম্পন্ন তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, যার তরঙ্গ দৈর্ঘ্য খুব কম। পরের প্রশ্ন, আইসোটোপ কি? আগের ক্লাসে আমরা কোনো একটা ক্লাসে, ক্লাস নম্বর তো আমার এই মুহূর্তে মনে নেই, আইসোটোন আলোচনা করেছি, আইসোবার আলোচনা করেছি। আজকের প্রশ্ন আইসোটোপ কি? এই প্রশ্ন মানে সহসা আসে, সহসা।
প্রত্যেকটা শিফটে এগুলো আসবে, কিছু করার নেই। আইসোটোপ কি বলছে? একই সংখ্যক প্রোটন, আছে আইসোটোপ মানে প্রোটন সমান, কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন সংখ্যক নিউট্রন যুক্ত পরমাণুকে বলা হচ্ছে আইসোটোপ। আকবরের সভায় নবরত্নের দলে ছিলেন না, কে ছিলেন না? আবুল ফজল, তানসেন, বীরবল, ইবন বতুতা। মানে আকবরের সভার যে নবরত্ন ছিলেন, চারজনের মধ্যে কে নবরত্নের অন্তর্গত ছিলেন না? 25-এর দাগে। সঠিক উত্তর ইবন বতুতা। ইবন বতুতা হচ্ছে তুঘলক আমলের পর্যটক, তিনি আকবরের আমলের নয় এবং তার সভার সদস্যও ছিলেন না। আদাব ও ইলম শব্দ দুটি কোন বিষয়ের সাথে যুক্ত? আদাব ও ইলম শব্দ দুটি কোন বিষয়ের সাথে যুক্ত? আদাব ও ইলম শব্দ দুটি কোন বিষয়ের সাথে যুক্ত? সঠিক উত্তর হবে অপশন সি, সাহিত্য এবং শিষ্টাচার। মধ্যযুগীয় ভারতে ফার্সি ভাষার এই শব্দ দুটি শিক্ষা, সভ্যতা ও ব্যক্তিত্ব গঠনের সাথে যুক্ত ছিল। কি? আদাব এবং ইলম মানে কি? সাহিত্য ও শিষ্টাচার। মনে রাখবে। হুমায়ুন যে শাসকের কাছে আশ্রয় নেন তিনি ছিলেন, দেখি 27, 27, 27-এর দাগের সঠিক উত্তর দেখব কারা দিতে পারলে। সঠিক উত্তর পারস্যের শাহ তাহমাস। শেরশাহের কাছে পরাজয়ের পর হুমায়ুন পারস্যে পালিয়ে যান এবং শাহ তাহমাসের কাছে সামরিক সহায়তা পান। 28, তানসেন কোন ঘরানার সঙ্গীতজ্ঞ ছিলেন? তানসেন কোন ঘরানার সঙ্গীতজ্ঞ ছিলেন? ডমরু, ধ্রুপদ, খেয়াল নাকি বাউল? সঠিক উত্তর কি হবে? 28, তানসেনের ঘরানা বলতে হবে, মানে কি ধরনের সঙ্গীতের সঙ্গে তিনি যুক্ত ছিলেন? সঠিক উত্তর হবে ধ্রুপদ। তানসেন ছিলেন ধ্রুপদ ঘরানার সঙ্গীতজ্ঞ। তার সৃষ্ট রাগ দরবার, কানাড়া আজও প্রসিদ্ধ। 1757 সালের পলাশির যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? 1757 সালে পলাশির যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? আলীবর্দী খান, সিরাজউদ্দৌলা, মীর জাফর, মীর কাসিম। 29, সঠিক উত্তর হবে সিরাজউদ্দৌলা। পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলাকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরাজিত করে। 30-এর প্রশ্ন, 30-এর প্রশ্ন মানে কতটা ইম্পর্টেন্ট বলে বোঝাতে পারবো না। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা, যারা এখন ক্লাসটা করছো প্রত্যেকে যে পরীক্ষা দিতে যাবে না, প্রত্যেকের তো আলাদা আলাদা ডেটে আলাদা আলাদা শিফটে পরীক্ষা আছে। হয়তো দেখবে তোমাদের মধ্যে 80% ছাত্রছাত্রী এই কোশ্চেনটা পাবে, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর হবে অ্যালান অক্টাভিয়ান হিউম, একজন অবসরপ্রাপ্ত ব্রিটিশ সিভিল সার্ভেন্ট। অক্টাভিয়ান হিউম 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন। 31, 31 এর কোশ্চেন বলছে অসহযোগ আন্দোলন কোন ঘটনার পর প্রত্যাহার করা হয়েছিল? অসহযোগ আন্দোলন কোন ঘটনার পরে প্রত্যাহার করা হয়েছিল? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, চৌরি চৌরার ঘটনা, সাইমন কমিশন, ডান্ডি মার্চ। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে চৌরি চৌরার ঘটনা। 1922 সালে চৌরি চৌরার ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন। 32-র উত্তর দাও। মহাকর্ষীয় ধ্রুবকের মান কত? মহাকর্ষীয় ধ্রুবকের মান কত? 32। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 6.67।
কি হবে এখানে বাংলা ইংরেজি মিশিয়ে লেখা আছে, হবে 6.67 ইন্টু 10⁻⁻11। একক কি? নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, অথবা নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। ওকে, এইটা সঠিক উত্তর। মহাকর্ষীয় ধ্রুবক বা জি এর মান। কোন মৌলিক কণা ইলেকট্রনিক্সের ভিত্তি? কোন মৌলিক কণা ইলেকট্রনিক্সের ভিত্তি? সঠিক উত্তর হবে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, ফোটন। এগুলোর মধ্যে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হবে ইলেকট্রন। সেমিকন্ডাক্টর কি? 34। সঠিক উত্তর হবে অপশন সি। এটি এমন একটি পদার্থ যা নির্দিষ্ট শর্তে বিদ্যুৎ পরিবহন করে এবং নির্দিষ্ট শর্তে করে না, তাকেই বলা হচ্ছে সেমিকন্ডাক্টর। এক্সাম্পল দেখো, সিলিকন এবং জার্মেনিয়াম হলো দুটি বহুল ব্যবহৃত সেমিকন্ডাক্টর। নিচের কোনটি ডায়াম্যাগনেটিক পদার্থের বৈশিষ্ট্য? ডায়াম্যাগনেটিক পদার্থের বৈশিষ্ট্য কোনটা? 35। সঠিক উত্তর হবে অপশন বি, বাহ্যিক চৌম্বক ক্ষেত্রে দুর্বলভাবে বিকর্ষিত হয়। 36 দেখো, চৌম্বক প্রবেশ্যতা এর এসআই একক কি? চৌম্বক প্রবেশ্যতা, সঠিক উত্তর হবে হেনরি পার মিটার। হেনরি পার মিটার, এটা মিউ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এসআই একক হেনরি প্রতি মিটার বা হেনরি পার মিটার। আরআরবি এনটিপিসি জিকে জিএস লাস্ট মিনিট সাজেশন কালেক্ট করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করো। ফোন না মানে হোয়াটসঅ্যাপ নম্বরটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, নাম্বারটা লিখে নাও, 8001650019। এই নম্বরে মেসেজ করবে। বুধবার থেকে সোমবার পর্যন্ত আমাদের অফিস 10টা থেকে 5টা, মঙ্গলবার দিন আমাদের অফিস ক্লোজ থাকে। পেমেন্ট করে দিয়েছো, পিডিএফ ডাউনলোড হয়নি, এই সমস্ত ক্ষেত্রে চিন্তা করবে না, একবার হোয়াটসঅ্যাপে মেসেজ করো। রিপ্লাই দিতে দেরি হয় না আমাদের সাধারণত, তবুও যদি দেরি হয়ে থাকে চিন্তা করবে না, পিডিএফ তুমি পেয়ে যাবে। তবে জানিয়ে রাখি, পেমেন্ট সাকসেসফুল হওয়ার সাথে সাথেই তোমার পেজটা, ধরে নাও ইউপিআই থেকে তুমি পেমেন্ট করলে, ফোনপে কিংবা গুগল পে, গুগল পেতে তুমি পিন দিলে সাকসেসফুল হলো, অটোমেটিক ফোনপে বা গুগল পে থেকে পেজটা তোমার রিডাইরেকশন হবে তোমার ব্রাউজারে সাকসেসফুল হওয়ার পরে প্রথমে তোমার একটা রিসিপ্ট আসবে, দেখাবে যে হ্যাঁ আপনার সাকসেসফুল হয়েছে, এই পেমেন্ট আইডি ইত্যাদি। তারপরে দেখবে পেজটা রিডাইরেক্ট হয়ে নতুন একটা পেজ ওপেন হবে, যেখানে পিডিএফটা ওপেন হবে, তোমরা ওখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। ক্লিয়ার? ওকে, দেখি 37 প্রশ্ন। নিম্নলিখিত কোন যন্ত্রটি তড়িৎ চুম্বকীয় আবেশ নীতির উপর কাজ করে না? ঠিক আছে, ট্রান্সফরমার, জেনারেটর, বৈদ্যুতিক মোটর, নাকি মাইক্রোফোন? ভালো করে বোঝো, তড়িৎ চুম্বকীয় আবেশ নীতির উপর কাজ করে না, কোনটা? 37। সঠিক উত্তর হবে বৈদ্যুতিক মোটর। বলছে ট্রান্সফরমার, জেনারেটর এবং কিছু ধরনের মাইক্রোফোন ফ্যারাডের তড়িৎচুম্বকীয় আবেশ নীতির উপর কাজ করে। বৈদ্যুতিক মোটর অবশ্য একটি চৌম্বক ক্ষেত্রে বিদ্যুৎ বহনকারী কন্ডাক্টরের উপর প্রযুক্ত বলের নীতির উপর কাজ করে, যা গতি উৎপন্ন করে। বৈদ্যুতিক মোটর। ওকে, তাহলে মনে রাখবে কোশ্চেনটা, ট্রান্সফরমার, জেনারেটর, মাইক্রোফোন, এগুলো তড়িৎচুম্বকীয় আবেশ নীতির উপর কাজ করছে, করছে না কে? বৈদ্যুতিক মোটর। নেক্সট, চৌম্বক ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্সের এসআই একক কি? দেখি 38। 38 এর কোশ্চেন কে বলতে পারবে দেখি? ম্যাগনেটিক ফ্লাক্স
টেসলা বলছে, ওয়েবার বলছে, গাউস বলছে, অ্যাম্পিয়ার বলছে। সঠিক উত্তর দেখি। সঠিক উত্তর ওয়েবার। চৌম্বক ফ্লাক্স হলো একটি নির্দিষ্ট পৃষ্ঠের মধ্য দিয়ে অতিক্রমকারী চৌম্বক ক্ষেত্র রেখার মোট সংখ্যা এবং এর এসআই একক হচ্ছে ওয়েবার। আর টেসলা বা টি হলো চৌম্বক ক্ষেত্র তীব্রতার এসআই একক। ওকে, নেক্সট। আমরা আজকের ক্লাসে টোটাল আলোচনা করলাম 38টা কোশ্চেন। কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে বলে রাখি, তোমরা এক্সাম বাংলা পাবলিকেশন ওয়েবসাইট থেকে 100 টাকা দিয়ে এই বইটা অর্ডার করতে পারবে। অ্যামাজন ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে, সেখান থেকেও অর্ডার করতে পারবে, কোনো অসুবিধে নেই। এই বইটা এই মুহূর্তে লেটেস্ট বই, বাজারে আর কোনো লেটেস্ট বই নেই। আপ টু ডেট মে মাস পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স কভার করা রয়েছে এই বইটার মধ্যে। ক্লিয়ার? এনটিপিসি, গ্রুপ ডি, যে কোনো চাকরির জন্য এই বইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হবে। এমনকি বইটাকে এমন ভাবেই সাজানো রয়েছে, তোমরা এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে, এর বাইরে কোশ্চেন যাবে না। বুঝতে পারলাম? নিয়ারেস্ট বুক স্টলেও পাবে। অনেকেই বলো যে স্যার এটা কি বই দোকানে পাবো না? হ্যাঁ পাবে। যদি না পেয়ে থাকো, যদি বলে যে না বইটা নেই, তাহলে অর্ডার দিয়ে দেবে। দোকান থেকে নিলে তোমার একটা সুবিধে, 100 টাকার বই অনলাইনে অর্ডার করলে তোমাকে 100 টাকাই পেমেন্ট করতে হতো। অথবা দেখবে হয়তো তুমি অ্যামাজনে গেলে, যেরকম এক্সাম বাংলা পাবলিকেশন ওয়েবসাইটে কোনো ডেলিভারি চার্জ লাগবে না, 100 টাকা 100 টাকাই পেমেন্ট করতে হবে। ওকে, কিন্তু তুমি অ্যামাজন বা ফ্লিপকার্টে হয়তো গেলে, সেখানে দেখবে এক্সট্রা ডেলিভারি চার্জ লাগছে, হতে পারে। কিন্তু দোকান থেকে নিলে 100 টাকা তো তোমার লাগবেই না, ওই 70 টাকা কিংবা 75 টাকাতে তুমি বইটা পেয়ে যাবে। এত সুন্দর বই এত কম মূল্যে তুমি মানে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বাজারে পাবে না। এটা তোমাকে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। ঠিক আছে, আশা করি আজকের ক্লাসটা ভালো লেগেছে। তোমাদেরকে বলেছিলাম যে আমি প্রায় 12:30, এখন তো প্রায় 1টা বাজতে যায়, রাত্রি 1টার সময় রেকর্ড করছি। আমরা তোমাদের জন্য মানে কোনো কিছু ফাঁক রাখছি না। কারেন্ট অ্যাফেয়ার্স এর যখন ক্লাসগুলো দেব, বুঝতে পারবে যে তোমাদের জন্য কেমন কি কোশ্চেন গুলো রেডি করা হচ্ছে, তখনই বুঝতে পারবে তোমরা। দেখো, দেখো টাইম দেখো, 12:53 AM। আজকে আমি 31 তারিখের রাতে বসে রেকর্ড করছিলাম, তাহলে 1 তারিখ হয়ে গেছে। ওকে, মানে এই ক্লাসটা তোমরা দেখছো এই মুহূর্তে, সেটা হচ্ছে 2 তারিখ দেখছো। ওকে, সবাই ভালো থাকবে, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। আর যারা কারেন্ট অ্যাফেয়ার্স বই নিতে চাও অথবা আরআরবি, এনটিপিসি, জিকে, জিএস এর পিডিএফটা নিতে চাও, অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করো, ওখানে সমস্ত লিঙ্ক গুলো দেওয়া আছে। ধন্যবাদ।